CC4 সেমিস্টার 3 যেটা অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে ক্লুনি সংস্কার আন্দোলন সম্পর্কে আলোচনা করো। 5 মার্কসের এই প্রশ্নটা আসতে পারে এই বছরের জন্য। তো তার আনসারও আমি দিয়ে দিয়েছি, তো তোমরা আনসারটা দেখে নিতে পারো বা স্ক্রিনশট চাইলেও তোমরা তুলে নিতে পারো। আনসারটা দেখা যাক। দশম ও একাদশ শতকের মধ্যযুগে ইউরোপের সর্ববৃহৎ ও আলোড়িত ঘটনা হলো ক্লুনি সংস্কার আন্দোলন। বিভিন্ন মঠগুলির মধ্যে সমন্বয় সাধন ও নৈতিক সংস্কারের লক্ষ্যকে সামনে রেখে এই আন্দোলন শুরু হয় ও তা পরবর্তীকালে আরও বৃহত্তর রূপ ধারণ করে। যাজক সম্প্রদায়ের বৈভব ও বিলাসপূর্ণ জীবনযাপন এবং চার্চের দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ উত্থাপিত হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে। তাই 960 খ্রিস্টাব্দ থেকে 1130 খ্রিস্টাব্দের মধ্যে ক্লুনির আন্দোলন পরিণত হয়েছিল ইউরোপের ধর্মীয় শক্তির মূল কেন্দ্রভূমিতে। নেক্সট প্যারাগ্রাফ। নবম শতাব্দীতে নর্সম্যান হাঙ্গেরিয়ানদের বারংবার আক্রমণ ও লোভী স্বার্থলোলুপ অভিজাতদের প্রভাবে রাজনৈতিক ও সামাজিক জীবনে নিদারুণ অস্থিরতা সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে মঠের আইন শৃঙ্খলা ভেঙে পড়ে এবং মঠগুলি ক্রমশ বিত্ত, বৈভব ও দুর্নীতি কেন্দ্রে পরিণত হয়। সেন্ট নিকোলাস, রিচার্ড গেরহার্ট এবং অন্যান্য কতিপয় ব্যক্তি এই অধঃপতিত অবস্থা থেকে সমাজকে মুক্ত করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। এর জন্য তারা আমূল সংস্কারের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং সংস্কারের উপর জোর দেন, কিন্তু এই সমস্ত প্রয়াস ঢাকা পড়ে গিয়েছিল বার্গান্ডির বেনেডিক্টীয় মঠ ক্লুনির আন্দোলনের কাছে। পরের প্যারাগ্রাফ দেখো। 910 খ্রিস্টাব্দে একুয়াতার ধর্মপ্রাণ ডিউক উইলিয়ামের বদান্যতায় এই আন্দোলন জন্মলাভ করে। বেনেডিক্টের আদর্শে বিশ্বাসী সেন্ট বার্নে এই মঠের প্রথম অ্যাবট মনোনীত হয়। ক্লুনির স্থপয়িতার উদ্দেশ্য ছিল এমন একটি আশ্রম প্রতিষ্ঠা করা যেখানে সেন্ট বেনেডিক্টের বিধান অনুসারে সন্ন্যাসীরা পবিত্র আধ্যাত্মিক জীবনযাপন করবে এবং এই মঠ আঞ্চলিক সামন্তপ্রভুদের প্রভাব ও সর্বপ্রকার লৌকিক নিয়ন্ত্রণমুক্ত হবে। দ্বাদশ শতকের মধ্যে ক্লুনির অনুসারী 1000-এরও বেশি মঠ গড়ে ওঠে। রোম থেকে বহু দূরে লেওর এবং সিন নদীর মধ্যবর্তী অঞ্চলে স্থাপিত এই মঠের ওপর ফরাসি রাজ এবং জার্মান সম্রাটের হস্তক্ষেপের সম্ভাবনা ছিল কম। ক্লুনির মঠের সংগঠন ছিল একাধারে সহজ সরল এবং অন্যদিকে কেন্দ্রীভূত। ক্লুনির মঠ একজন অ্যাবটের অধীনে পরিচালিত হতো। অন্যান্য মঠে একজন প্রায়র্স নিযুক্ত থাকতেন। অ্যাবটের সভাপতিত্বে প্রায়ই ক্লুনির মঠ বিভিন্ন সংস্কার ও রীতিনীতি নিয়ে আলোচনা চলত। ক্লুনির আন্দোলনের কট্টর সমর্থক ছিলেন পোপ আরবান এবং ভার্ধনের রিচার্ড। ক্লুনি সংস্কার আন্দোলন প্রাচীন বিশুদ্ধ মঠ ব্যবস্থার রীতিনীতি প্রবর্তনের উৎসাহী ছিল। তারা বেনেডিক্টিয়ান আইন এবং রীতিনীতির পুনঃপ্রবর্তন চেয়েছিলেন। এই রীতিনীতি স্বাধীন ও স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ক্ষমতা ও অপব্যবহারকারী অভিজাত এবং কুপ্রথা অনুসরণকারী যাজকদের সঠিক পথের দিশা দেওয়া তাদের অন্যতম লক্ষ্য ছিল। ক্লুনি আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দাবি উঠে এসেছিল। সেইগুলি হলো: 1 নম্বর, প্রাচীন ও কাল সমন্বিত পুরনো বিশুদ্ধ আইন চার্চে প্রবর্তন করতে হবে। মঠের হৃত সম্পত্তি পুনরুদ্ধার করতে হবে। 3 মঠের পরিচালক পদাধিকারীদের নির্বাচিত হবেন। 4 পরিচালক ও পদাধিকারীরা মঠের আইন অনুসারে চলবে। 5 মঠের ভূসম্পত্তির ওপর মঠের পূর্ণ কর্তৃত্ব বজায় থাকবে। 6 যাজকরাও নির্বাচনের মাধ্যমে অধিষ্ঠিত হবে। পরের প্যারাগ্রাফ। চার্চের সংগঠন ও যাজক শ্রেণীর ওপর ক্লুনি সংস্কার আন্দোলনের সুদূরপ্রসারী প্রভাব পরিলক্ষিত হয়েছিল। ক্লুনির আন্দোলনের ফলে স্বচ্ছভাবে অ্যাবট এবং প্রায়ার্সদের নির্বাচন প্রক্রিয়া শুরু হয় এবং একই সাথে নিম্ন শ্রেণী বিশপ ও পদাধিকারীদের স্বাধীন নির্বাচন প্রক্রিয়ার অধীনে আনা হয়। পরের প্যারাগ্রাফটা দেখো। ক্লুনি অ্যাবটের নেতৃত্বে সংগঠিত ধর্ম সংস্কার আন্দোলনের পূর্বশর্ত ছিল ব্যক্তিগত সমরসজ্জা ও অস্ত্রের ব্যবহারকে দমন করে শান্তির বাতাবরণ তৈরি করা। ক্লুনির ঈশ্বর প্রদত্ত অনন্ত সুখকে সমর্থন করেছিলেন এবং এর জন্য তীর্থযাত্রীদের পবিত্র ভূমিতে যেতে উৎসাহিত করত। এছাড়া সামন্ত প্রভুদের সোনা, শৌখিন কাঠ, সঙ্গীত যন্ত্র এবং অলঙ্করণের প্রতি যে সহজাত আকর্ষণ ছিল তা এই আন্দোলনের ফলে
তা এই আন্দোলনের ফলে আরও বৃদ্ধি পেয়েছিল এবং সেটি ছিল রোমান ঐতিহ্যের চিরাচরিত বৈশিষ্ট্য। ক্লুনির অসাধারণ সাংগঠনিক সংহতি কেন্দ্র নির্ভর প্রশাসনিক ব্যবস্থার উচ্চাকাঙ্ক্ষী পোপদেরও অভিভূত করেছিল। ক্লুনি হয়ে উঠেছিল তাদের আদর্শ। দেশের শাসক বা আঞ্চলিক ভূস্বামীর হস্তক্ষেপ থেকে ক্লুনি এবং তার অসংখ্য শাখা প্রশাখাগুলিকে সম্পূর্ণরূপে মুক্ত রাখার অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিল। এরই সূত্র ধরে সপ্তম গ্রেগরি এবং তার অনুগামীরা রোমান চার্চকে সর্বপ্রকার লৌকিক শক্তির প্রভাবমুক্ত করার প্রেরণা পেয়েছিল। ক্লুনির আদর্শের এই দিকটি পোপতন্ত্র কর্তৃক গৃহীত হয়ে একটি সর্ব ইউরোপীয় রূপ লাভ করেছিল। ক্লুনির মঠে আধ্যাত্মিকতা প্রতিষ্ঠার যে সংস্কার কার্যক্রম শুরু করেছিল তার ইতিবাচক প্রভাব পড়েছিল সামাজিক ও রাজনৈতিক জীবনে। গৃহযুদ্ধ ও আঞ্চলিক সংঘাতের বিষময় পরিবেশ থেকে সমাজকে উদ্ধার করে একটি প্রেমময় জীবনের সন্ধান দিয়েছিল ক্লুনি সংস্কার আন্দোলন। নেক্সট প্যারাগ্রাফ দেখো। বার্নে ক্লুনির মঠের প্রথম অ্যাবট হলেও কর্মদক্ষতা ও সাংগঠনিক প্রতিভার জন্য দ্বিতীয় অ্যাবট ওডো মঠের প্রতিষ্ঠাতা সম্মান পেয়েছেন। দ্বাদশ শতাব্দীর মধ্যে মধ্যযুগের সবচেয়ে বড় মঠে পরিণত হয় ক্লুনি। ক্লুনির মঠে দ্বিতীয় অ্যাবট ওডোর নেতৃত্বে মঠ সবচেয়ে উজ্জ্বল অবস্থায় উপনীত হয়। কঠোর নিয়মের মধ্যে অবস্থান করে মঠবাসী নিজেদের সামাজিক ও রাজনৈতিক নৈরাজ্য থেকে বের হওয়ার কথা ভেবেছিল। ইউরোপের ক্ষয়িষ্ণু প্রায় মঠগুলি সন্ন্যাসীরা ক্লুনির মঠে এসে নতুন প্রেরণা লাভ করে। সেন্ট ওডো তার ব্যক্তিগত গুণাবলীর দ্বারা সহজে ভূস্বামীদের আনুগত্য অর্জন করেছিলেন। সুতরাং এ কথা সহজেই অনুমেয় যে মধ্যযুগে ধর্মীয় ও রাজনৈতিক জীবনে ক্লুনির মঠ গভীর প্রভাব ফেলেছিল, কারণ এই শক্তিশালী প্রতিষ্ঠানটি এককভাবে বিশাল মঠ সম্প্রদায়ের ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে পেরেছিল। ওডো যখন ক্লুনি অ্যাবট তখন সংকট মোচনের ক্ষেত্রে ত্রাতার ভূমিকায় তাকে অসংখ্যবার অবতীর্ণ হতে হয়েছিল। সেন্ট ওডো হয়ে উঠেছিলেন ক্লুনির আশ্রম থেকে বিচ্ছুরিত প্রেরণার মূর্ত প্রতীক। অবশেষে দেখা যায় যে 1450টি মঠ নিয়ে গড়ে উঠেছিল ক্লুনির সুবিশাল এক পরিবার। এই মঠগুলির প্রতিটি ছিল ক্লুনি অধ্যক্ষের নিয়ন্ত্রণাধীনে। পোপতন্ত্র ছাড়া অন্য কোনো লৌকিক বা ধর্মীয় প্রতিষ্ঠানের সামান্যতম প্রভাবও এদের ওপর পড়ার সম্ভাবনা ছিল না। সামন্ততন্ত্রের প্রভাবকে মূল আদর্শ থেকে মঠবাসী সন্ন্যাসীরা দূরে সরে যেতে থাকে। ফলে সচেতন সন্ন্যাসীগণ সংস্কারের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভব করেন। তাই দেখা যায় সন্ন্যাসীগণ মঠের চার্চগুলিকে প্রভাবশালী ব্যক্তিদের হাত থেকে মুক্ত করার জন্য এগিয়ে আসেন। এর উদ্দেশ্য সফল করার জন্য প্রয়োজন ছিল সামাজিক ও রাজনৈতিক জীবনে আলোড়ন তোলা। ক্লুনির এই সংস্কার আন্দোলন অচিরেই একটি রাজনৈতিক আন্দোলনের চরিত্র লাভ করে। প্রথম পদক্ষেপ হিসেবে এটি ছিল সামাজিক ও ধর্মীয় আন্দোলন। সংস্কারপন্থীরা চেয়েছিল এমন এক শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে যেখানে চার্চ তার স্বাধীনতাকে নিশ্চিত করতে পারবে। সুতরাং এই আন্দোলনের তাৎপর্যই একে ধীরে ধীরে রাজনৈতিক আন্দোলনের চরিত্র দান করে। ঐতিহাসিক টমসন এবং জনসনের মতে ক্লুনির আন্দোলন শুধুমাত্র মঠবাসী সন্ন্যাসীদের জীবনী স্পর্শ করেনি, তাদের মধ্যে প্রচণ্ডতর ব্যাপকতর আন্দোলনে অফুরন্ত রসদও সংগৃহীত ছিল। ক্লুনির আন্দোলন যেখানে থেমে গিয়েছিল পোপ সপ্তম গ্রেগরি শুরু করেছিল সেখান থেকে। এই অভিমত শুধু চমকই নয়, গ্রহণযোগ্য উপাদান আছে যথেষ্ট। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যদি তোমাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই লাইক বাটনটি প্রেস করো এবং তোমাদের কোনো প্রয়োজনীয় প্রশ্ন তার উত্তর যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আমি আমার চেষ্টা বা সাধ্যমতো চেষ্টা করব তোমাদেরকে সেই প্রশ্ন এবং উত্তর দেওয়া। ভালো করে পরীক্ষা দেবে, পরীক্ষা কিন্তু চলেই এসেছে। সবাইকে ধন্যবাদ।